বাংলাদেশের অর্থনীতি এখন ঠিক কোথায় দাঁড়িয়ে? আমরা কি ঘুরে দাঁড়ানোর পথে, নাকি সংকট এখনও কাটেনি? নতুন অর্থ বছরটা কি ভালো যাবে, নাকি আমাদের আরও অপেক্ষা করতে হবে? বাংলাদেশ কি সত্যি নতুন একটি অর্থ বছর শুরু করছে, নাকি পুরনো সমস্যাগুলো নিয়েই আরেকটি বছরে প্রবেশ করছে? দুদিন হলো নতুন অর্থ বছর শুরু হয়ে গেছে। 1 জুলাই থেকে কার্যকর হয়ে গেছে 2026-27 অর্থ বছরের বাজেট। এখন ভাবুন তো, আপনার পরিবারের আয় গত বছরের তুলনায় খুব বেশি বাড়েনি, কিন্তু বাজারে গেলে চাল, ডাল, মাছ, মাংস, ভাড়া সব কিছুর দাম বেশি। ব্যাংকে গেলে ঋণ পাওয়া কঠিন, ব্যবসা করতে গেলে গ্যাস ও বিদ্যুতের খরচ বেশি। বিদেশ থেকে প্রবাসী আয় আসছে, কিন্তু সেই টাকার বড় অংশ নির্ভর করছে এমন একটি অঞ্চলের উপর যেখানে প্রতিদিন যুদ্ধের আশঙ্কা। এমন এক অবস্থায় নতুন অর্থবছর শুরু হলে আপনি কি বলবেন? অর্থনীতি ভালো আছে, নাকি বলবেন আইসিইউ থেকে বের হয়েছে কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি? আজকে আমরা ঠিক সেটাই জানব। প্রাইম ব্যাংক অর্থনীতি অনর্থনীতিতে আজকের বিষয়, কেমন অর্থনীতি নিয়ে শুরু হচ্ছে নতুন অর্থবছর। শুরুতেই বলে রাখি, 1947 সালের দেশভাগের পর পাকিস্তান আমলে 1948-49 অর্থ বছরের প্রথম বাজেটটি দিয়েছিলেন সে সময়ের অর্থমন্ত্রী মালিক গুলাম মোহাম্মদ। তখন ক্ষমতায় ছিল মুসলিম লীগ সরকার। ওই সময়ই অর্থবছর গণনা এপ্রিল-মার্চ থেকে সরে এসে জুলাই-জুন করা হয়। সেই ধারা আমরা এখনও বজায় রেখেছি, তবে ভারত এখনও এপ্রিল-মার্চকেই অর্থবছর বিবেচনা করে। সবচেয়ে ইতিবাচক খবর দিয়েই শুরু করি। প্রথম সুখবর, রেমিট্যান্স। গত কয়েক বছর যদি বাংলাদেশের অর্থনীতিকে একটি জিনিস বাঁচিয়ে রেখে থাকে, সেটি হলো প্রবাসী আয়। একসময় বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় ভরসা ছিল পোশাক শিল্প। এখনও সেটি বড় শক্তি, কিন্তু গত 2 বছরে যখন ডলার সংকট তৈরি হলো, তখন বড় ভরসা হয়ে দাঁড়ালো বিদেশে থাকা মানুষগুলো। গত প্রায় 1 বছরে দেশে এসেছে প্রায় $33 বিলিয়ন, প্রবৃদ্ধি 19%। এই ডলার দিয়ে বাংলাদেশ তেল কিনছে, গ্যাস কিনছে, খাদ্য কিনছে, শিল্পের কাঁচামাল কিনছে। অর্থাৎ এই অর্থ শুধু পরিবারের নয়, পুরো দেশের অর্থনীতির শ্বাস প্রশ্বাস চালিয়ে রাখছে। দ্বিতীয় সুখবর, বৈদেশিক মুদ্রার রিজার্ভ। কিছুদিন আগেও রিজার্ভ নিয়ে প্রতিদিন আলোচনা হতো। প্রতিদিন রিজার্ভ কমছিল। তাতে আমদানি নিয়ন্ত্রণ করা হয়, বাড়তে থাকে ডলারের দর। এখন পরিস্থিতি কিছুটা বদলেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মে মাস শেষে মোট রিজার্ভ প্রায় $36 বিলিয়ন। আইএমএফের হিসাব অনুযায়ী ব্যবহারযোগ্য রিজার্ভ $31 বিলিয়ন বেশি। এটি নিঃসন্দেহে আগের তুলনায় স্বস্তিদায়ক। এখানে কিন্তু একটা বড় কিন্তু আছে। এই রিজার্ভ তৈরি হয়েছে মূলত প্রবাসী আয়, আমদানি নিয়ন্ত্রণ ও বৈদেশিক ঋণের কারণে, রপ্তানি বা বিদেশি বিনিয়োগের জন্য নয়। সুতরাং ভিত্তি এখনও পুরো শক্ত নয়। তৃতীয় সুখবর, ডলারের বাজার। 2023 এবং 2024 সালে ডলার দেশের সবচেয়ে আলোচিত বিষয় ছিল। আজ দর কত, কাল কত, আরও কি বাড়বে, কোথায় পাওয়া যাচ্ছে, কোথায় পাওয়া যাচ্ছে না, এসব। এখন সেই আতঙ্ক কমেছে, বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকও বিনিময় হারকে তুলনামূলক স্থিতিশীল রাখতে পেরেছে। এটি ব্যবসার জন্য ইতিবাচক, কারণ ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভয় পান অনিশ্চয়তাকে। তবে এটাও মনে রাখতে হবে, 86 টাকার ডলার 122 টাকা হয়েছে মাত্র 3 বছরে। অর্থাৎ 3 বছরে টাকা মান হারিয়েছে 40%-রও বেশি। আসলে ডলারের দাম বেড়ে তবেই সেটি স্থিতিশীল হয়েছে। প্রশ্ন হচ্ছে, অর্থনীতি চাঙ্গা হলে, আমদানি বাড়লে এই ডলার কি স্থিতিশীল থাকবে? কিন্তু অর্থনীতির শরীরের ভেতরে এখনও 5টি রোগ রয়ে গেছে। মানুষের সবচেয়ে বড় কষ্টের সূচক হচ্ছে মূল্যস্ফীতি। বাংলাদেশে অর্থনীতি নিয়ে আলোচনা করলে সবচেয়ে বেশি যে শব্দটি শোনা যায়, সেটি মূল্যস্ফীতি। এটি শুধু অর্থনীতিবিদদের শব্দ নয়, আপনি বাজারে গেলেই মূল্যস্ফীতি অনুভব করেন। সর্বশেষ তথ্য বলছে মূল্যস্ফীতি এখন 9.42%, আর 12 মাসের গড় মূল্যস্ফীতি 8.63%। প্রশ্ন হচ্ছে, 9% কতটা বেশি? ধরুন
গত বছর আপনি প্রতি মাসে 50,000 টাকা আয় করতেন, এ বছরও আয় 50,000ই আছে, কিন্তু বাজারে জিনিসের দাম যদি প্রায় 9% বেড়ে যায়, তাহলে আপনার আয় না কমলেও আপনার ক্রয় ক্ষমতা কমে গেছে। অর্থাৎ আগে 50,000 টাকায় যা কিনতেন, এখন তা কিনতে লাগছে প্রায় 54 থেকে 55,000 টাকা। অর্থমন্ত্রী বাজেটে 7.5% হারে মূল্যস্ফীতি রাখার কথা বলেছেন। অর্থাৎ মূল্যস্ফীতি খুব বেশি কমবে বলে অর্থমন্ত্রী আশাবাদী নন। তবে যদি এই কমার প্রবণতা অব্যাহত রাখা যায়, সেটাই খানিকটা স্বস্তি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, বিবিএসের তথ্য বলছে দেশে মজুরি বেড়েছে 8.2%, কিন্তু মূল্যস্ফীতি 9.42%। এর অর্থ হচ্ছে দাম যত দ্রুত বাড়ছে, মানুষের আয় তত দ্রুত বাড়ছে না। অর্থনীতি ভাষায় একে বলে নেগেটিভ রিয়েল ওয়েজ গ্রোথ। সহজ ভাষায় মানুষ আগের চেয়ে বেশি কাজ করছে, কিন্তু বাস্তবে আগের চেয়ে কম জিনিস কিনতে পারছে। এই কারণেই নতুন অর্থবছরে মূল্যস্ফীতি কমানোই হবে সরকারের সবচেয়ে বড় কাজ। অর্থনীতিতে বড় সমস্যা কিন্তু আরও আছে। এবার আসি জিডিপি প্রবৃদ্ধিতে। বাংলাদেশ একসময় 7 থেকে 8% প্রবৃদ্ধির দেশ ছিল, কিন্তু এখন 2023-24 অর্থ বছরে ছিল 3.49%, 24-25 অর্থ বছরে 4.14%। অর্থাৎ অর্থনীতি এগোচ্ছে, কিন্তু খুব ধীরে। অর্থমন্ত্রী এবার 6.5% প্রবৃদ্ধির আশা করছেন। অর্থমন্ত্রী যে বাজেটটি দিলেন, বিনিয়োগের যে পরিস্থিতি, তাতে এই লক্ষ্য অর্জন কি সম্ভব হবে? যদি সম্ভব না হয়, অর্থনীতি যদি ধীরে চলে, তাহলে নতুন চাকরি আসবে কোথা থেকে? আসুন দেখি প্রবৃদ্ধি কমে গেলে সমস্যা কোথায়। এখন প্রতি বছর 22 লাখ মানুষ নতুন করে শ্রমবাজারে প্রবেশ করছে। এই মানুষদের কাজের সুযোগ দিতে হলে অর্থনীতির প্রবৃদ্ধি বাড়াতে হবে। এখানেও একটি সমস্যা আছে। বাংলাদেশ সেই বিরল দেশের একটি, যেখানে 7 বা 8% হারে প্রবৃদ্ধি বাড়লেও কর্মসংস্থান বাড়েনি। কর্মসংস্থানহীন প্রবৃদ্ধির টেক্সট বুক উদাহরণ হচ্ছে বাংলাদেশ। যেমন বিশ্বব্যাংক বলছে 2016 থেকে 2022 সালের মধ্যে দেশে প্রায় 1,40,00,000 তরুণ কর্মক্ষম বয়সে পৌঁছেছিল, কিন্তু এই সময় শ্রমবাজারে নতুন চাকরি তৈরি হয়েছে মাত্র 87 লাখ। অর্থাৎ প্রায় অর্ধেক তরুণী কাজ পায়নি। আবার যারা কাজ পেয়েছে, তাদের প্রায় 70%ই যুক্ত হয়েছে কম মজুরির কৃষিখাতে। অন্যদিকে শিল্প খাতে কর্মসংস্থান কমে গেছে। দেখা যাচ্ছে ওই সময়ে শিল্প খাত বছরে গড়ে প্রায় 9% হারে বেড়েছিল, কিন্তু শিল্প খাতে কর্মসংস্থান কমেছে প্রায় 10%। সবচেয়ে খারাপ অবস্থা নারীদের ক্ষেত্রে। শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশে প্রতি 5 জন তরুণীর 1 জন কর্মসংস্থানে নেই। শিক্ষিত তরুণীদের ক্ষেত্রে প্রতি 4 জনের 1 জন কাজ পান না। শহরে নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণ 2016 সালে 31% থেকে কমে 2023 সালে 25% এসে ঠেকেছে। খারাপ প্রবণতাটি হচ্ছে নারীরা চাকরি থেকে সরে যাচ্ছেন। আমরা জানি প্রবৃদ্ধি হলে উন্নতি বলা যাবে না। আমরা এমন প্রবৃদ্ধি চাই যার সুফল সবাই পাবে, বৈষম্য কমবে, নতুন কাজের জায়গা তৈরি হবে। তাহলে আরেকটি জরুরি বিষয় আলোচনা করা দরকার, আর সেটি হলো প্রবৃদ্ধির জন্য বিনিয়োগ দরকার। কিন্তু সমস্যা হচ্ছে ব্যবসায়ীরা ঋণ নিচ্ছেন না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এখন বেসরকারি খাতে ঋণ নেওয়ার প্রবৃদ্ধি মাত্র 4.75%। এই হার গত 14 বছরের মধ্যে সর্বনিম্ন। আর এখন জিডিপিতে বেসরকারি বিনিয়োগের অংশ মাত্র 21.53%, যা গত 1 যুগের মধ্যে সর্বনিম্ন। এখন প্রশ্ন, সমস্যাটা কোথায়? যখন উদ্যোক্তারা ঋণই নিচ্ছেন না, তখন বোঝা যায় তারা ভবিষ্যৎ নিয়ে খুব আত্মবিশ্বাসী নন। কেউ হয়তো বলছেন সুদের হার বেশি, কেউ বলছেন চাহিদা কম, কেউ বলছেন বিদ্যুৎ ও গ্যাস পাওয়া যাচ্ছে না। কারণ যাই হোক, সংকেতটি ভালো নয়, খুবই উদ্বেগজনক। বেসরকারি খাত ঋণ নিচ্ছে না, অথচ সরকারের নেয়া ঋণের প্রবৃদ্ধি 30%-র বেশি। ধরুন একটি ব্যাংকের কাছে 100 টাকা আছে,
আগে হয়তো ৮০ টাকা দিত ব্যবসায়ীদের, ২০ টাকা সরকারকে। এখন যদি ৪০ বা ৫০ টাকা সরকার নিয়ে নেয়, তাহলে ব্যবসায়ীদের জন্য কত টাকা বাকি থাকবে? এটিকে অর্থনীতিতে বলা হয় ক্রাউডিং আউট ইফেক্ট। অর্থাৎ সরকার বেশি ঋণ নিলে বেসরকারি বিনিয়োগের সুযোগ কমে যেতে পারে। সুতরাং এখান থেকেও বের হওয়া দরকার। ভাবুন, আপনি একটি ব্যাংকের মালিক। আপনি ১০০ টাকা ঋণ দিলেন, কয়েক বছর পর দেখলেন ৩২ টাকারও বেশি আর ফিরে আসেনি। তাহলে কি আপনি নতুন মানুষকে ঋণ দিতে সাহস করবেন? এরকমই খারাপ অবস্থা দেশে ব্যাংক খাতের। সর্বশেষ হিসাবে এখন ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ৩২.26%। এর সঙ্গে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন ঘাটতি ও ঋণাত্মক মূলধন পর্যাপ্ততার হার নিয়ে পুরো ব্যাংক খাতই পড়ে আছে বড় ধরনের ঝুঁকিতে। বাংলাদেশ এখন বিশ্বের সর্বোচ্চ ঋণ খেলাপির দেশের একটি। সমস্যা আরও বাড়িয়েছে ইসলামী ব্যাংক। বেসরকারি খাতে সবচেয়ে বড় ব্যাংকটি ঘিরে যে অস্থিরতা দেখা দিয়েছে, সরকার তা ঠিকমতো সামলাতে পারেনি। এছাড়া ৫টি ইসলামী ধারার ব্যাংক একীভূত করার উদ্যোগ কতটুকু সফল হবে, এ নিয়েও আছে গভীর সন্দেহ। প্রতি ১০০ টাকা দেয়া ঋণের ৩২ টাকার বেশি ফিরিয়ে না আসার অর্থ হচ্ছে ব্যাংকের হাতে নতুন ঋণ দেওয়ার ক্ষমতা কমছে। অর্থাৎ ভালো উদ্যোক্তাও সহজে ঋণ পাচ্ছেন না। এতে বিনিয়োগ কমছে, বিনিয়োগ কমলে চাকরিও কমছে। অর্থাৎ খেলাপি ঋণ শুধু ব্যাংকের সমস্যা নয়, পুরো অর্থনীতির সমস্যা। এখন প্রশ্ন হচ্ছে, এই সমস্যার সমাধান কিভাবে? বিএনপির ইস্তেহারে বলা আছে যে বিশেষজ্ঞ অর্থনীতিবিদ ও গবেষক, অভিজ্ঞ ব্যাংকার, কর্পোরেট নেতা, প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। তবে বাজেটে এ নিয়ে কোনো কথাই বলেননি অর্থমন্ত্রী। সুতরাং বুঝতে পারছি না সরকার আসলে নতুন অর্থ বছরে কী করবে। ২০১৯ সালে দেশের ব্যাংক খাত নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF কিছু কথা বলছিল। যেমন, বাংলাদেশে প্রভাবশালী ওপর মহলে ভালো যোগাযোগ আছে এবং ধনী এমন কিছু ব্যবসায়ী ঋণ ফেরত দেওয়ার কোনো তাগিদই অনুভব করেন না। বাংলাদেশে আর্থিক খাতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিচ্ছেন প্রভাবশালী ও ক্ষমতাবান এসব ঋণ গ্রাহকেরা। ব্যাংক খাতের সবচেয়ে বড় সমস্যা রাজনৈতিকভাবে এই প্রভাবশালীরা। এরাই আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক খাতে কোনো সংস্কার করতে দেয়নি। সরকার বদল হয়েছে, প্রশ্ন হচ্ছে রাজনৈতিকভাবে প্রভাবশালীরাও কি নেই? সরকার তাদের কীভাবে সামাল দিবে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি ব্যাংক খাত দুর্বল হলে অর্থনীতি তিনভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রথমত, বেসরকারি খাত পর্যাপ্ত ঋণ পায় না। দ্বিতীয়ত, সরকারকে দুর্বল ব্যাংক উদ্ধার করতে হলে বাজেটের উপর চাপ বাড়ে। তৃতীয়ত, আমানতকারী ও বিনিয়োগকারীর আস্থা কমে। তাই ব্যাংকের সমস্যা আসলে ব্যাংকের ভিতরে আটকে থাকে না, এটি গিয়ে দাঁড়ায় আপনার চাকরির সুযোগে, ব্যবসার বিনিয়োগে, এমনকি বাজারে দামের উপরও। অনেকগুলো অসুখের কথা বললাম। এই অসুখ কতটা সারাতে পারবো তার উপরে নির্ভর করছে নতুন অর্থ বছরে আমরা কতটা ভালো থাকব। অর্থনীতির এসব অসুখের বড় ওষুধ হচ্ছে সংস্কার। অর্থনীতিকে এগিয়ে নিতে হলে অবশ্যই সংস্কার করতে হবে। আর সংস্কার করতে হয় প্রথম বছরই। অনেকটা প্রথম রাতে বিড়াল মারার মতো। কাজটা মোটেই সহজ নয়। সংস্কার কেন এত কঠিন, এ নিয়ে অর্থনীতিবিদ ও গবেষক প্রয়াত আকবর আলী খান খুব সুন্দর কিছু কথা লিখেছিলেন। যেমন, সংস্কার হলো প্রণয় ঘটিত সম্পর্কের মতো জটিল। প্রণয় ঘটিত সম্পর্ক যে কোনো আহাম্মকও শুরু করতে পারে, কিন্তু এ ধরনের সম্পর্কের সাফল্যজনক পরিসমাপ্তি টানতে পারে একমাত্র পাকা খেলোয়াড়রাই। এই পাকা খেলোয়াড়কে আকবর আলী খান তাও বলে দিয়েছেন। রাজনীতিবিদদের পক্ষে সংস্কার সম্ভব নয়। সংস্কারের জন্য প্রয়োজন বিজ্ঞ রাষ্ট্রনায়কের। রাজনীতিবিদদের চিন্তা আগামী নির্বাচনে সীমাবদ্ধ। একমাত্র বিজ্ঞ রাষ্ট্রনায়করাই ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তা করতে অভ্যস্ত। সুতরাং প্রথম অর্থ বছরই ঠিক হবে বাংলাদেশ আসলে কোন দিকে যেতে চাচ্ছে। নতুন অর্থ বছরে সরকারের পরিকল্পনার কথা অর্থমন্ত্রী জানিয়েছেন মূলত বাজেটের মাধ্যমে। অনেক বড় একটি বাজেট দিয়েছেন তিনি। অর্থাৎ বেশি আয় করতে চান, বেশি খরচও করবেন। কিন্তু আয় বাড়ানোর লক্ষ্য খুবই উচ্চাভিলাষী। কারণ এখন পর্যন্ত রাজস্ব আদায় ও বাস্তবায়ন সক্ষমতা দুটোতেই বড় ঘাটতি।
আবার ব্যয়ের দিক থেকে সরকারের দৈনন্দিন পরিচালনার খরচ সবচেয়ে বেশি, যেমন বেতন, সুদ, ভর্তুকি, প্রশাসন, সেবা ইত্যাদি। আসলে ব্যয়ের দিক থেকে সরকারের নড়াচড়ার ক্ষমতা খুবই কম। আবার রাজস্ব আয়ের দিক থেকে সরকার বেশি নির্ভরশীল পরোক্ষ করের উপর। পরোক্ষ কর কিন্তু সাধারণ মানুষের উপর বেশি চাপ ফেলে, কারণ ধনী গরিব সবাই পণ্য কিনলে ভ্যাট দেয়। বিশাল এই বাজেটের ঘাটতি অবশ্য জিডিপির হিসাবে খুব বেশি নয়, 4%-রও কম। সমস্যা হলো ঘাটতির প্রায় অর্ধেকের কাছাকাছি ব্যাংক থেকে নেওয়ার পরিকল্পনা। বাকি অর্থের জন্য এবার অর্থমন্ত্রী অতিরিক্ত নির্ভর করে আছেন বিদেশি ঋণের উপর। এই ঋণ তো ফ্রি পাওয়া যায় না, এই জন্য বিদেশিদের কথা শুনতে হবে। এর প্রভাব কী হবে সেটাও হবে দেখার বিষয়। শেষ কথা হলো, নতুন অর্থবছর শুরু হয়েছে, কিন্তু আসল প্রশ্ন বাজেট কত বড় সেটা নয়। প্রশ্ন হলো, এই বাজেট কি মানুষের জীবনে পরিবর্তন আনতে পারবে? বাজারে গেলে মানুষ কি বুঝবে চাল, ডাল, তেল, ভাড়া সব কিছুর চাপ কমেছে? একজন উদ্যোক্তা কি নতুন কারখানা করার সাহস পাবেন? একজন তরুণ কি চাকরির সুযোগ বাড়তে দেখবেন? যদি এই 3 প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তবেই এই অর্থবছর সফল হবে। আর যদি না হয়, তাহলে নতুন অর্থবছর শুধু ক্যালেন্ডার বদলাবে, মানুষের জীবন নয়। প্রাইম ব্যাংক অর্থনীতি অনর্থনীতি থেকে আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে।